সাইবার হামলার আশঙ্কায় ফের ব্যাংকগুলোকে সতর্ক করল সরকার। নজরদারি জোরদার, রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ। রপ্তানি, প্রবাসী আয় আর বিদেশি সহায়তায় দেশে বেড়েছে ডলারের সরবরাহ। বাজার থেকে কিনে রিজার্ভ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সময় উপযোগী পদক্ষেপ বলছেন অর্থনীতিবিদরা। নানা জটিলতায় ভ্যাটের রিটার্ন দাখিলে ব্যবসায়ীদের অনীহা। অনলাইনে দাখিলের প্রক্রিয়া আরও সহজ করার দাবি করদাতাদের। এবং শীত আমেজ আসতেই লোকে লোকারণ্য কক্সবাজার। সমুদ্র সৈকতে মানুষের ঢল, আর্থিক বিপর্যয় কাটিয়ে উঠছে পর্যটন খাত। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সাইবার হামলার আশঙ্কায় ফের ব্যাংকগুলোকে সতর্ক করেছে সরকার। এর মধ্যে নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো ঝুঁকি এড়াতে রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ। গ্রাহকদের বুথ ব্যবহারের সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। রাত যত গভীর হয় ঢাকা তত ফাঁকা হয়। নীরব ঢাকায় জরুরি প্রয়োজনে গ্রাহকদের সেবায় জেগে থাকে ব্যাংকের এটিএম বুথগুলো। রাতের এই নীরবতায় আতঙ্কের খবর ছড়িয়েছে সাইবার হামলা। এমন শঙ্কায় ফের সতর্কতা জারি করেছে সরকার। এর মধ্যে দু একটি ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ রাখা শুরু হয়েছে। কোনো ব্যাংকের বুথ রাতে খোলা থাকলেও নির্দিষ্ট সময় পর রাতে টাকা উত্তোলন বন্ধ থাকছে। 11টার পরে তো টাকা দেয় না, সার্ভার বন্ধ করে দেয়। রূপালী ব্যাংকের ম্যানেজার বলছে একটু সাবধানে থাকবেন। কোনো কাস্টমার যদি বেশি সময় হয়ে যায় তো আপনি ফলো করবেন কি করে না করে। হ্যাকার যে ঢুকছে এরপর থেকে তারা একটু বলছে, তো এর থেকে কয় মাস হবে। বেশিরভাগ এটিএম বুথ 24 ঘন্টা খোলা থাকলেও সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমরা এখনো সেরকম নির্দেশনা পাইনি। আমাদের এখানে সিটি ব্যাংক আছে, ব্র্যাক আছে, স্ট্যান্ডার্ড চার্টার আছে। ঢাকা ব্যাংক শুধু বন্ধ থাকে 11টার পরে। এইটা এই 10-12 দিন বন্ধ ছিল, রাত্র 11টায় আবার ভোর 7টায় খোলা হতো। এখন 24 ঘন্টায় খোলা। জানা গেছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত 27 আগস্ট একই ধরনের আশঙ্কা থেকে ব্যাংকের বুথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ জড়িত থাকার প্রমাণ মিলেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নজরদারি বাড়ানো হয়েছে অনলাইন লেনদেন ব্যবস্থা আর এটিএম বুথে। এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিউলি। কাজল, গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সাইবার হামলার বিষয়ে যে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকে, এখনও কিন্তু সব ব্যাংকের কাছে কোনো নির্দেশনা আসেনি এবং বাংলা মোটর এলাকায় বেশ কিছু ব্যাংকে আমরা খবর নিয়ে জানতে পেরেছি তাদের কাছে এমন কোনো নির্দেশনা আসে নাই এবং বেসরকারি ব্যাংকগুলো মোটামুটি স্বাভাবিক লেনদেনই চলছে এবং এটিএম বুথগুলো খোলা আছে। তবে সরকারি দু একটি ব্যাংকে তারা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা এবং নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে। এবং আপনারা জানেন যে এই বছরই আগস্টে কিন্তু এই ধরনের একটি হামলার একটি আশঙ্কার কথা জানানো হয়েছিল এবং তখন কিন্তু ব্যাংকগুলো তাদের অনলাইন ব্যাংকিং এবং এটিএম বুথে যে লেনদেন সেটি সীমিত করেছিল এবং বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। তবে ব্যাংকগুলো বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ধরনের নির্দেশনা আসে তার আলোকেই তারা আসলে ব্যবস্থা নিয়ে থাকেন এবং তারা এ ব্যাপারে সতর্ক আছেন। তবে এই যে সকালবেলা কিন্তু ব্যাংকগুলোতে স্বাভাবিক এটিএম বুথগুলো খোলাই দেখতে পাওয়া গেছে। তবে কোনো ব্যাংকে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ রেখেছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে মানুষ কিন্তু এখন এটিএম বুথ সেবাটি বেশ জনপ্রিয় এবং চেকের মাধ্যমে বা ব্যাংকে গিয়ে লাইন ধরে টাকা উত্তোলনের চেয়ে তারা কিন্তু এটিএম বুথে গিয়েই তাৎক্ষণিকভাবে টাকা, যেহেতু তাৎক্ষণিকভাবে যে কোনো সময় এটিএম বুথ থেকে টাকা তোলা যায়, তাই
এটিএম বুথ থেকে টাকা তোলার ব্যাপারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া যে এটিএম বুথগুলো 24 ঘন্টা খোলা থাকে এবং আপনারা জানেন যে 2016 সালে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে যে অর্থ চুরি হয়েছিল সেখানে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপের কথা বলা হয়েছিল এবং সেই রিজার্ভের অর্থ কিন্তু এখন আমরা আদায় করতে পারিনি। সে কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই যে সাইবার হামলার ব্যাপারে কিন্তু সবসময় বেশ সতর্কতামূলক সতর্কতা জারি করা হয় এবং এই বিষয়গুলো কিন্তু সাম্প্রতিক 2016 সালের পর থেকে কিন্তু বেশ সতর্ক অবস্থায় আছে। কাজল, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। ব্যাংকিং খাতে সাইবার হামলার বিষয়ে সরকারের নির্দেশনার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সহ্যই করেননি, নিজের জীবনটাও দিয়ে গেছেন সপরিবারে। বাবা মা ভাই সব হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে বাংলাদেশে ফিরে এসেছিলাম। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আকাঙ্ক্ষাটা পূরণ করব, সেই একটা সিদ্ধান্ত নিয়েই যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে, যা আমার বাবা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তরিকভাবে চেয়েছিলেন এবং বাংলাদেশের মানুষকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত জীবন দেবেন, যার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। বাংলাদেশের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে বারবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, সে কারণেই কাজ করার সুযোগ পেয়েছি। 96 থেকে 2001, প্রকৃতপক্ষে 1975 সালের পর বাংলাদেশ যে অন্ধকার যুগে ছিল, একটু আলোর ঝলকানি পেয়েছিল 96 থেকে 2001 সালে। বাংলাদেশের জন্য একটা স্বর্ণযুগ ছিল, কিন্তু আবার 2001-এর পরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না একটা চক্রান্তের ফলে বাংলাদেশের মানুষের জীবন থেকে আবার প্রায় 8টা বছর পিছিয়ে গেল। 2009 যখন আমরা সরকার গঠন করি, তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। আজকে দারিদ্র্য সীমা যেমন আমরা কমিয়ে এনেছি, অর্থনৈতিকভাবে মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের যে জীবনমান উন্নত করা যায় সেটাও আমরা প্রমাণ করেছি। সেই সাথে আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ এবং মানুষের যে উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ এবং যাতে পণ্য উৎপাদন হয় তার ব্যবস্থা করা, বিনিয়োগ যাতে বাইরের থেকে আসে সেই ব্যবস্থা করা, অর্থনীতি চাকাটা সবসময় যেন সচল থাকে সেই বিষয়ভাবে এসব দিকে নজর দিয়েই কিন্তু আমরা পরিকল্পনা করেছি। এবং আওয়ামী লীগ একটা সংগঠন, আওয়ামী লীগ কিন্তু হঠাৎ করে কোনো কিছু করেনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন থেকেই কিন্তু আমাদের পরিকল্পনা ছিল এবং জাতির পিতা কিন্তু এসব পরিকল্পনা বহু আগেই করে গেছেন এবং তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানেই কিন্তু এদেশের মানুষের সার্বিক উন্নয়নের কথা, মৌলিক চাহিদা পূরণের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। কাজে সেটাই যদি অনুসরণ করে আমরা দেশের উন্নয়নের পরিকল্পনাটা নিই তাহলে অন্য কিছু করবার প্রয়োজন হয় না। এবং তার বক্তৃতাগুলি যদি আমরা শুনি সেখানে কিন্তু স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে কিভাবে এদেশের উন্নতি হতে পারে এবং আমরা সেটাই অনুসরণ করে আমরা সব সময় প্রস্তুতি নিয়েছি, পরিকল্পনা নিয়েছি এবং যখনই সরকার এসেছি তা বাস্তবায়ন করেছে, যার শুভফলটা দেশের মানুষ পাচ্ছে। আমরা মুজিব বর্ষ পালন করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমাদের ব্যাপক আয়োজন ছিল, কিন্তু যেভাবে আমরা করতে চেয়েছিলাম ঠিক সেভাবে আমরা করতে পারিনি, কারণ করোনা ভাইরাস নামে এমন একটা ভাইরাস সারা বিশ্বকে অচল করে দিল। শুধু বাংলাদেশ বলে না, সমগ্র বিশ্বের মানুষই কিন্তু এর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। সে করোনা ভাইরাসের সময় আমরা চেষ্টা করেছি একবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের যাতে কষ্ট না হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের অর্থনৈতিক চাকাটা সচল রাখা। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে সকলকেই, যে আমাদের সরকারে যারা আছে, আমি যখন সাধারণ ছুটি ঘোষণা করেছি তখনও আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আনসার বিরোধী প্রত্যেকেই এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনগুলি এমনভাবে তারা সক্রিয় ছিল, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, যার ফলে
এই করোনা ভাইরাসটা মোকাবেলা করা আমাদের জন্য যথেষ্ট সহজ হয়েছে। তারপর আরেকটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা, এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। কিন্তু এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আমাদের যে উন্নয়ন কাজগুলি চলছে, সেই জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আসলে পারে যে কোনো কাজ করতে, এটা জাতির পিতাও বলে গেছেন। কাজে সেভাবে আমরা করে যাচ্ছি। আমি মাগুরা মোহাম্মদপুর উপজেলা মধুমতি নদীর উপর যে সেতু, তারপর নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা শীতলাক্ষা নদীর উপর সেতু এবং যশোর অভয়নগর উপজেলায় ভৈরব নদীর উপর সেতু, এই তিনটে সেতু কিন্তু এই সমস্ত অঞ্চলগুলির আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষ অবদান রাখবে। তাছাড়া আমরা যেমন পদ্মা সেতু করছি, দক্ষিণ অঞ্চলের সাথে একটা যোগাযোগ যেটা একসময় সত্যি খুব কষ্ট ছিল। ঢাকা থেকে টুঙ্গিপাড়া বাড়িতে যেতে 24 ঘন্টা সময় লাগতো। এরপর যা রাস্তা হওয়ার পরে গাড়িতে গেলেও সেখানেও অন্তত 6-7 ঘন্টা তো লাগেই, ফেরি পার হওয়া, অনেক ঝক্কি ঝামেলা পার হয়ে তারপর ওদের যেতে হতো। পদ্মা সেতু হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না। তাছাড়া দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নেও আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এই সেতুগুলি নির্মাণের ফলে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু উন্নত হবে। মধুমতি নদীর উপর যে সেতু, সেটা যেমন আমাদের ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হয়ে পদ্মা সেতুতে একটা সংযুক্ত করবে। তাতে ওই দক্ষিণ অঞ্চলের শুধু আমরাই না, অন্যান্য যে জেলাগুলি তারাও কিন্তু খুব দ্রুত পদ্মা সেতুর কাছে চলে আসতে পারবে, ঢাকা পার হয়ে চলে আসতে পারবে, সেই সুবিধাটা তারা পাবে। কাজে এই সেতুটা এদিকে আমাদের নড়াইল, ওদিকে যশোর, ওদিকে গোপালগঞ্জ, ওদিকে ফরিদপুর, সব জায়গায় কিন্তু একটা ভালো যোগাযোগের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। সেই সাথে সাথে আমরা যারা যে আমাদের বিশেষ করে ফরিদপুর জেলা মধুখালী দৌলতদিয়া ঘাট পর্যন্ত সড়ক ব্যবহারকারীদের জন্য ঢাকার দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে। 24 ঘন্টা লাগতো যেখানে যেতে, এখন কত অল্প সময়ের মধ্যে আমরা যেতে পারবো। আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ, একসময় তো রূপগঞ্জে যেতে হলে কিন্তু লঞ্চে করে যেতে হয়েছে, আমিও গেছি সেভাবেই এক সময়। যাক, এখন সড়কপথ হয়ে গেছে এটা ঠিকই, তারপরে রূপগঞ্জের শীতলাক্ষা নদীর উপর যে নতুন সেতুটি নির্মাণ হলো, এটা রূপগঞ্জের যে উপজেলা দুটি অংশ সংযোগ করবে। আর এই সেতুর মাধ্যমে কিন্তু ঢাকার থেকে আমাদের চট্টগ্রাম সিলেট অভিমুখে যে যোগাযোগ সেটাও কিন্তু সহজ হবে। আবার সিলেটের রাস্তায় ঢুকে ওখান থেকেই কিন্তু আবার পদ্মা সেতুতেও যাওয়া সহজ হয়ে যাবে। কাজে এখানে পদ্মা সেতুতে যাওয়ার কিন্তু অনেকগুলি রাস্তা খুলে যাবে। আর সেদিক থেকে আমি মনে করি যে দক্ষিণ অঞ্চলের সাথেও একটা যোগাযোগ একেবারে আমাদের চট্টগ্রাম পর্যন্ত বা সিলেট পর্যন্ত আমরা যেদিকেই যাই খুব ভালো একটা চমৎকার মানে সংযোগ হবে। তাছাড়া আপনারা জানেন যে ঢাকা থেকে রূপগঞ্জ পর্যন্ত আমরা কিন্তু একটা বড় সড়কও তৈরি করে দিচ্ছি, যেটা মানে সত্যি দেখার মতো একটা নতুন কিছু হবে, আপনারা জানেন। আর পদ্মা সেতু পর্যন্ত যে রাস্তা আমরা করেছি সেটা আলাদা, একদম সম্পূর্ণ নতুনভাবে করে দেওয়া আপনারা দেখেছেন। কাজে এই যে যোগাযোগটা, এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো হবে। আর সবথেকে সুখবর হলো যে আমাদের আপনারা দেখবেন যে যারা জামদানি তৈরি করে তারা মহা খুশি, কারণ জামদানির মানে সুতা কাঁচামাল আনা নেওয়া করা, আবার যখন জামদানি বা তারা তাঁতগুলি তৈরি করবে সেগুলি বাজারজাত করা তাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। আর আমরা যারা একটু জামদানি পরি আমাদের জন্য আরও সুখবর যে আরও ভালো জামদানি আমরা পাবো এবং সুন্দরভাবে তৈরিও হবে। কাজে সেটাও একটা ভালো। আর আপনারা ছেলেরা আপনারও খুশি হওয়া উচিত, কারণ আপনাদের ঘরে গিন্নিরাও তো আনন্দিত হবে, খুশি হবে, সেদিকে আপনাদেরও খুশি হতে হবে আমি বলবো। যাক, আমরা মনে করি যে এই সেতুটা হলে পরে আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আরও বেশি সুবিধা হবে। যশোর আপনারা জানেন যে জাতির পিতা কিন্তু
টুঙ্গিপাড় থেকে সাইকেলে করে কিন্তু যশোর গেছে। বলবেন যে নদী পার হলো কী করে? সাইকেল নৌকার উপর রেখে তারপরে নদী পার হয়ে ওই সাইকেলে করে কিন্তু তিনি ওই যশোর এমনকি মোহাম্মদপুরে যেও মিটিং করে এসেছেন। কাজে সেখানেও আমি মনে করি যে আজকে যে ভৈরব নদীর উপর যে সেতুটা নির্মাণ হলো সেটা সম্পূর্ণ মানে যশোরের অভয়নগর উপজেলার সাথে যে দূরত্বটা ছিল সেটাও কমে যাবে। তাছাড়া আমাদের নড়াইলবাসীর জন্য অনেক সুবিধা, কারণ এখানে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা কিন্তু হয়ে আসছে। আপনারা জানেন যে পদ্মা সেতুর সাথে আমাদের যে সংযোগটা, আমরা কিন্তু ফরিদপুর থেকে যশোর পর্যন্ত রেল সংযোগটা করে দেওয়া, সড়ক সংযোগ সেগুলি কিন্তু হয়ে গেছে। আবার যশোর থেকে কিন্তু সোজা একেবারে মংলা পর্যন্ত রেল লাইনও যাচ্ছে, আর সেখানেও আমরা রাস্তা করে দিচ্ছি, রাস্তার কাজ শেষ। কাজে এদিক থেকে আমি মনে করি যে পুরো আপনারা যদি একটু ম্যাপটা দেখেন তো সব দিক থেকেই কিন্তু একটা ভালো যোগাযোগের একটা সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। আর যশোরের খেজুরের গুড় এটা তো নাম করা, যদি এখন অনেকটা কমে এসেছে তারপরেও আছে। কাজে সেদিক থেকে আমি মনে করি যে যশোরের সাথে এই অভয়নগর উপজেলা ভৈরব নদীর উপর সেতু হওয়াটা ওই এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট অবদান রাখবে। আর নদী বন্দরগুলি আরও সম্প্রসারিত হবে, কাজ হবে। আর এটা আমাদের আর একটা সুবিধা করে দেবে গোপালগঞ্জের সাথে যোগাযোগ, যেমন ভাটিয়াপাড়া দিয়ে কিন্তু রেল লাইন যাচ্ছে, কিন্তু আবার ভাটিয়াপাড়ার সাথে যোগাযোগ এবং আমাদের কাশিয়ানী হয়ে ওদিকে যেতে পারবে। আর পদ্মা সেতুতেও যাওয়ার পথটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। দেশে বেশিরভাগ রেল লাইনের মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগেই। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন জরাজীর্ণ রেল লাইন সংস্কার না হয় বাড়ছে দুর্ঘটনা, কমছে রেলের গতি। অবশ্য দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। নাজমুস সালেহের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা জয়দেবপুর থেকে ময়মনসিংহ রুটের 90 কিলোমিটার রেলপথের। 60-70 বছরের পুরনো মরচে পড়া লোহার স্লিপার, তার উপর দিয়ে চলছে ট্রেন। কোথাও কোথাও ভেঙে গেছে সেই স্লিপার, আবার পচে নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপারও। এখানেই শেষ নয়, বেশিরভাগ জায়গায় নেই জয়েন্ট ক্লিপ, খুলে গেছে প্রয়োজনীয় নাটবল্টু। স্লিপারের সাথে লোহার পাতকে আটকে রাখার সংযোগ পয়েন্টও বিচ্ছিন্ন কোথাও কোথাও। কোথাও আবার নাট না থাকায় ব্যবহার করা হয়েছে কাঠের টুকরা। এইগুলো নড়তেছে, নাট ইস্পাত সহ নড়তেছে। সবগুলো স্লিপার ভাঙা, যে হুকগুলা দিয়ে স্লিপারগুলো আটকানো হয় এগুলো ভাঙা। গাড়ি আইলে দেখা গেছে এটা আমার একবারে 1-1.5 ফুট আইঙ্গা জায়গা। সিকিভাগ পাথরও নেই মাইলের পর মাইল জুড়ে, মাটির নিচে দেবে গেছে লাইন। কয়েক বছর আগেও এই লাইনে ট্রেন চলতো 50 থেকে 60 কিলোমিটার বেগে। ঝুঁকি বিবেচনায় 30 থেকে 35 কিলোমিটার করা হয়েছে সম্প্রতি। পাথর নাই, পানি থাকে, এই স্লিপার গিলাই আপ ডাউন করে, পানি নিচে জমা থাকে, প্যাক উঠে, কাদা উঠে। গতি নিয়ন্ত্রণটা কমাই দিয়েছে কি জন্য? জানো লাইনের অবস্থা বেশি ভালো না এই জন্য। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সংস্কারের উদ্যোগ না নিলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে রেল ব্যবস্থা। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনের দুর্ঘটনা যেমন আছে, সাথে সাথে কিন্তু হতাহতের সংখ্যাও কিন্তু বাড়ে, কারণ দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যায়। তবে মন্ত্রী বলছেন উদ্যোগ নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য আমরা কাজ করছি একই সঙ্গে, এই জন্য আমরা আলাদা দুটো প্রকল্প আমরা নিচ্ছি। আশা করতেছি যে এবছরের মধ্যে আমরা সেটা পালে যে সমস্যাগুলো কথা বললে এগুলো আর থাকবে না। বেশিরভাগ রেল সেতুও ঝুঁকিপূর্ণ বলে সম্প্রতি জানিয়েছে রেলের প্রকৌশল বিভাগ। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 46,000 কোটি টাকা। চলছে 39টি উন্নয়ন প্রকল্প, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,39,000 কোটি। এরপরেও প্রতিনিয়ত গতি কমছে ট্রেনের। বিশেষজ্ঞরা বলছে বিদ্যমান লাইনগুলো সংস্কারের উদ্যোগ না নিলে লাভ হবে না মেগা প্রকল্পে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। পণ্য আমদানি, পরিবহন সহ ব্যবসার বিভিন্ন পর্যায়ে অগ্রিম ভ্যাট দিয়ে থাকেন ব্যবসায়ীরা। তবে নানামুখী জটিলতায় বেশিরভাগই ভ্যাটের রিটার্ন দাখিল করেন না। তাই রিটার্ন দিতে উৎসাহিত করতে ভ্যাটের রিটার্ন ফর্মটি বাংলায় করার উদ্যোগ নিয়েছে এনবিআর। এছাড়া এখন থেকে শুধু ব্যাংক হিসাব নয়, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ভ্যাট দিতে পারবেন করদাতারা। তবে অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করার দাবি ভ্যাটদাতাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি।
ভ্যাট আইন অনুসারে নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রতি মাসে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও রিটার্ন দেয় না সিংহভাগ। হিসাব ও নিরীক্ষা নির্ভর হওয়ায় ভ্যাটের রিটার্ন দাখিলে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভীতি রয়েছে। অন্যদিকে ইংরেজি ভাষায় করা জটিল রিটার্ন ফর্ম বোধগম্য নয় অনেকের কাছে। এই প্রেক্ষাপটে ভাষার মাস ফেব্রুয়ারিতে ভ্যাটের রিটার্ন ফর্মটি বাংলায় চালু করতে যাচ্ছে এনবিআর। সেই সঙ্গে ঘরে বসেই মোবাইলে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে শিগগিরই ভ্যাট পরিশোধের সুযোগ পাবেন ভ্যাটদাতারা। অনেকে মনে করছে যে এটা ইংরেজি রিটার্নটা তারা বুঝতেছে না, বাংলা ফরম্যাট করার জন্য ইতিমধ্যে ভেন্ডরকে বলে দিয়েছি, চেষ্টা করছি ফেব্রুয়ারির মধ্যে এটা অনলাইনে চলে আসবে। যাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাই তারা অন্য ব্যাংকের যে সমস্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে, যারা ছোট ছোট ট্যাক্স পেয়ার তারা নগদ বিকাশ এগুলো ব্যবহার করেও ট্যাক্স জমা ট্রেজারি ডিপোজিট করতে পারে। বর্তমানে 6টি ব্যাংকের হিসাব থেকে অনলাইনে ভ্যাট পরিশোধ করা যায়। ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে করদাতাদের ভ্যাট পরিশোধের সেবা দিতে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এনবিআর। ঘরে বসে ভ্যাট দিতে পারবো, বিকাশে অ্যাকাউন্ট থাকতে হবে, ইউক্যাশে অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অপশনগুলোর মধ্যে ওনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেই নাম্বারটা চাপলেই তো সে টাকা ডেবিট করতে পারবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবে সময়। তবে ভ্যাট নিবন্ধন ও অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করার দাবি ভ্যাটদাতাদের। রেজিস্ট্রেশনটা কঠিন করাতে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করতেছে না, ভ্যাট ঠিকই দিচ্ছে, কিন্তু এটা সরকারি কোষাগারে ওই টাকাটা জমা হচ্ছে না। আগে রিটার্নটা আমরা 28টা কলাম ছিল, এখন প্রায় 70টার মতো কলাম। যারা ছোট ব্যবসায়ী আছে তাদেরকে এই 70টা কলাম ফিল আপ করা আসলে দুরূহ কাজ। 2 লক্ষাধিক ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল করছে প্রায় 1 লাখ প্রতিষ্ঠান। এর মধ্যে অনলাইনে করছে 70,000। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। রপ্তানি ও প্রবাসী আয়ে আশাজনক গতির পাশাপাশি ঋণ ও বৈদেশিক সহায়তায় দেশে ডলারের সরবরাহ বেড়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকও আগের যে কোনো সময়ের তুলনায় ডলার কেনায় জোর দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে সময়োপযোগী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে রপ্তানি বাজার প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে টাকার মান এখন বাড়তে দেওয়া ঠিক হবে না। হরিপদ সাহার রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে রপ্তানি হয়েছে 1284 কোটি ডলারের পণ্য, প্রবাসী আয় এসেছে 1000 কোটি ডলারেরও বেশি। পাশাপাশি বৈদেশিক ঋণ ও সহায়তাও গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। এর বিপরীতে রপ্তানি কমেছে প্রায় 11.5%। এসব পরিসংখ্যান বলছে দেশে বৈদেশিক মুদ্রা ডলারের সরবরাহ বেশি। বাংলাদেশ ব্যাংক তাই আগের তুলনায় ডলার কেনার গতিও বাড়িয়েছে। সব মিলিয়ে রিজার্ভ ছাড়িয়েছে 4100 কোটি মার্কিন ডলার। অর্থবছরের 4.5 মাসে 420 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। অনেক সময় দেখা যায় কি যে মার্কেটে যখন ব্যালেন্সিং করার জন্য যখন মার্কেটে যখন হিউজ পরিমাণ ডলার থাকে তখন আমরা মার্কেট থেকে কিনে আমরা রিজার্ভ করি যাতে ডলারের ওদের মানটা মার্কেট অ্যাভেলেবেল আছে। বিভিন্ন ব্যাংক যখন ডলারের প্রয়োজন হয় তখন তো তা বাংলাদেশ ব্যাংকের কাছে আসে, তখন তাতে ছাড়তে হয়। সেটা মার্কেটকে কন্ট্রোল করার একটা টুল। ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়া গেলে লাভবান হন রপ্তানিকারক ও প্রবাসীরা, যারা দেশে ডলারে অর্থ আনেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে ইতিবাচক বলছেন এই অর্থনীতিবিদ। এখন যদি টাকার মূল্য বেড়ে যায় অর্থাৎ ডলারের মূল্য কমে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের যে রপ্তানির যে কম্পিটিটিভনেস সেইটা ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া এই মুহূর্তে আমরা যে রেমিটেন্সের বিপুল প্রবাহ দেখছি, এখন যদি এমন হয় যে ডলারের বিনিময়ে টাকা কম পাওয়া যাবে অর্থাৎ ডলারের যে মূল্যটা সেই ডলারের মূল্যটা যদি কমে যায় তাহলে কিন্তু অর্থাৎ টাকা অ্যাপ্রিসিয়েট যদি হয় তাহলে আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা যে ফ্লোটা দেখতে পাচ্ছি সেটা নাও দেখতে পারি। কাজেই এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক যে নীতিতে আছে সেটাই আমি ঠিক মনে করি। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে বৃহস্পতিবার মার্কিন ডলারের ক্রয় মূল্য ছিল 84 টাকা 80 পয়সা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাদামতলীতে নদীর জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার নাজবুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহি। কাজল, বিআইডব্লিউটিও বলছে যে বাদামতলীর এই ফলে যে আড়ত ছিল সেটি আসলে নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছিল। সকাল 10:30টায় আসলে এখানে অভিযান শুরু হয়েছে এবং এই ওয়াইজঘাট থেকে বাদামতলী পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে যেই ছোট ছোট স্থাপনাগুলি ছিল সেগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি দেখছেন যে এইটা একটি অনেক বড় কিন্তু একটি ফলের
আড়ত রয়েছে এখানে, সেখানে হচ্ছে যে আপনার নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এই ফলের আড়তের কারণে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আসলে আপনার পুরোটা সব সময় ফলের গাড়ির কারণে যানজট হয়ে থাকে। মানুষ এই রাস্তায় মানুষ পায়ে হাঁটার পর্যন্ত আসলে জায়গা আসলে থাকে না। তো সদরঘাটে যে সমস্ত লঞ্চ যাত্রীরা আসেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে এই গাড়িগুলো অপসারণের পাশাপাশি এই রাস্তার দুই পাশে যে ছোটোখাটো দোকানপাট গড়ে উঠেছিল সেগুলোকে আসলে গুড়িয়ে দেওয়া হচ্ছে সকাল থেকে। তো এখন বাদামতলীর যে বড় একটি ফলের আড়ত যেটি দীর্ঘদিন থেকে এখানে গড়ে উঠেছিল, বিআইডব্লিউটিএ বলছে এটি একটি অবৈধভাবে গড়ে ওঠা জায়গা, যেখানে আসলে বিআইডব্লিউটিএ এই জায়গাটি তাদের দখলে নিতে চায় এবং এরপরে যাতে আবার পুনরায় দখল হয়ে না যায় সেজন্য তারা এবার শক্তভাবে অবস্থানে যাবেন এবং তারা স্থায়ী ব্যবস্থা করবেন। এই ফলের আড়তের কারণে এই যে আপনি দেখছেন যে বাস দিয়ে এই বড় বাদামতলীর যে অনেক বড় একটি ফলের আড়ত, সেখানে তার মধ্যে কতগুলো যে ফলের আড়তের জায়গা রয়েছে তার মধ্যে বাদামতলীর এই জায়গাটি একটি অনেক বড় একটি ফলের আড়ত। এটিতে সকাল 10:30টার পর থেকে অভিযান শুরু হয়েছে এবং এটি এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ফলের আড়তের কারণে এখানে প্রচুর পরিমাণে ট্রাকের সমাগম হয়, প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার সমাগম হয়। সারা দেশ থেকে মানুষজন এখানে আসেন এবং ফল যারা আমদানি করে নিয়ে আসেন তাদের গাড়িগুলো আসলে রাস্তায় রাখা হয় এবং এইটিকে কেন্দ্র করে পুরো অঞ্চলে আসলে যানজট থাকে এবং যাত্রীদের যাত্রা কোনোভাবে নির্বিঘ্ন নয়, একেবারে বলা যেতে পারে যে পুরোটা যানজটপূর্ণ অবস্থা থাকে। সেই জায়গা থেকে যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে এবং নদীর জায়গা উদ্ধার করার জন্য বিআইডব্লিউটিএর এই অভিযান। বিআইডব্লিউটিএ বলছে এখান থেকে ওয়াইজঘাট থেকে আরও যত দূর পর্যন্ত আসলে এই রাস্তা নির্বিঘ্ন করতে যত অবৈধ স্থাপনা রয়েছে তার সবগুলোকে আসলে এখান থেকে পর্যায়ক্রমে তারা উচ্ছেদ করবেন। তো কাজল, এই ছিল আমার কাছে বিআইডব্লিউটিএর অভিযানের সর্বশেষ। বাদামতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছেন নাজমুস সালেহ। ওইসা গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 পেয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সেবা নগদ। সম্প্রতি নগদকে তথ্য প্রযুক্তি খাতের অলিম্পিক খ্যাত এই অ্যাওয়ার্ডটি দিয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স। বাংলাদেশ কম্পিউটার সমিতি অ্যালায়েন্সের জন্য এবছর নগদের নাম প্রস্তাব করে। অ্যাওয়ার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। করোনাকালীন নীতি ও প্রণোদনা কাঠামো ঢেলে সাজানো দরকার বলে মনে করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। শনিবার করোনা উত্তর ব্যবসা বাণিজ্যে নতুন কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধি কৌশল নিয়ে ঢাকা চেম্বারে ভার্চুয়াল আলোচনায় মন্তব্য করেন তিনি। সভায় ডিসিসিআই সভাপতি বলেন, প্রত্যাশিত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে 2025 সালের মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠী অন্তত অর্ধেককে বিশেষভাবে দক্ষ করে তুলতে হবে, অন্যথায় টেকসই হবে না চলমান অগ্রগতি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার আবাসিক প্রতিনিধি তুমো পুটিয়ানেন অংশ নেন ওয়েবিনারে। এ সময় তরুণ জনগোষ্ঠীর প্রায় 12.5% বেকার বলে জানায় ডিসিসিআই। আবার জানিয়ে দিচ্ছি এসব বাণিজ্যের শিরোনামগুলো। সাইবার হামলার আশঙ্কায় ফের ব্যাংকগুলোতে সতর্ক করল সরকার, নজরদারি জোরদার। রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ। রপ্তানি প্রবাসী আয় আর বিদেশি সহায়তায় দেশে বেড়েছে ডলারের সরবরাহ। বাজার থেকে কিনে রিজার্ভ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সময়োপযোগী পদক্ষেপ বলছেন অর্থনীতিবিদরা। এবং নানা জটিলতায় ভ্যাটের রিটার্ন দাখিলে ব্যবসায়ীদের অনীহা, অনলাইনে দাখিলের প্রক্রিয়া আরও সহজ করার দাবি করদাতাদের। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।